যে রাতের বেলায় ওই গাছ নিচে যাওয়াটা ঠিক না, মানে বিপজ্জনক। ঠিক। আর এই বিশ্বাসটাকেই চ্যালেঞ্জ করে বসলো গল্পের 3 বন্ধু। রিফাত, তন্ময় আর সজল। হ্যাঁ, ওরা ঠিক করলো নিজেরাই দেখবে ব্যাপারটা কি, ভূতের গল্প সত্যি নাকি সবটাই গুজব। এই রাতের অভিযানটাই তো গল্পের মূল আকর্ষণ। আচ্ছা, তাহলে শুরু করা যাক ওদের সেই অমাবস্যার রাতের প্রস্তুতি দিয়ে। হ্যাঁ, চলুন। গল্পের শুরুটা খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে। গ্রামের একপাশে একটা বিশাল বটগাছ, বহু পুরনো, যাকে নিয়ে লোকেদের মনে ভয়, নানা রকম অলৌকিক গল্প। আর এই 3 বন্ধু, রিফাত, তন্ময়, সজল, ওরা একটু অন্যরকম। মানে ওরা এসব সহজে বিশ্বাস করতে চায় না। ঠিক, কুসংস্কার ভাবে হয়তো, কিন্তু ভেতরে ভেতরে একটা কৌতূহলও কাজ করে যে সত্যি কিছু আছে কিনা, নাকি সবটাই মনের ভুল। একদম। আর ওই কৌতূহল থেকেই তো প্ল্যানটা করে ওরা। এক অমাবস্যার রাতে, খুঁটখুঁটে অন্ধকার যখন, হ্যাঁ, তখন টর্চ লাইট আর মোবাইল ফোন নিয়ে বেরিয়ে পড়ল বটগাছার দিকে। উদ্দেশ্য একটাই, যা শুনেছে তা নিজের চোখে দেখা। সাহস আছে বলতে হবে কিন্তু ওই রকম একটা মাহলে। তা তো বটেই। আচ্ছা, গল্পে এর পর কি হয়? ওরা যখন এগোতে থাকে গাছটার দিকে, হ্যাঁ, গল্পকার এখানেই পরিবেশটা তৈরি করতে শুরু করেন। ওরা যত এগোয় ততই যেন চারপাশটা কেমন পাল্টে যেতে থাকে। বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে আসে। ও আচ্ছা, এটা তো ভৌতিক গল্পের একটা কমন ট্রিক, তাই না? পরিবেশ পাল্টে যাওয়া মানেই একদম একটা আসন্ন বিপদের সংকেত, বা ধরুন কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। এটা আমাদের মনে একটা একটা আদিম ভয় জাগিয়ে তোলে। ঠিক বলেছেন। ওই ঠান্ডা বাতাসটা যেন প্রথম অ্যালার্ম। আর তারপরেই তো টর্চ লাইটের ব্যাপারটা ঘটে, তাই না? হ্যাঁ, ওদের হাতে টর্চ লাইটটা দপ করে নিভে যায়। যদিও সজল একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে ব্যাটারি ফুরিয়ে গেছে হয়তো। কিন্তু ওই পরিস্থিতিতে ওই ব্যাখ্যাটা কি যথেষ্ট? একদিকে লজিক্যাল কারণ আছে, কিন্তু পরিবেশটা এমন যে মনে সন্দেহ জাগবেই। এটা কি শুধুই ব্যাটারি ফুরনো, নাকি অন্য কিছু? এই দ্বিধাটাই সাসপেন্স তৈরি করে। নিজেরাও হয়তো বুঝতে পারছে না কোনটা ঠিক। আর এই দ্বিধার মধ্যেই আসল ভয়টা হানা দেয়। ওই হাসির শব্দটা, হ্যাঁ, গাছ থেকে ভেসে আসে একটা অদ্ভুত ফিসফিস করে হাসির শব্দ। হা হা হা, এরকম। ওহ, শুনেই কেমন গা ছুমছুম করে। ঠিক, হাসিটা কিন্তু স্বাভাবিক নয়, কেমন যেন শীতল, অলৌকিক। এটা শোনার পর 3 বন্ধুরই যা হয়, গায়ে কাটা দিয়ে ওঠে। এটা কি শুধুই মনের ভুল, নাকি সত্যি কোনো শব্দ? গল্পটা কিন্তু সরাসরি বলছে না, এখানেই মজা। এই অস্বাভাবিক হাসিটা ওদের এতক্ষণের সাহসটাকে একদম ভয়ের দিকে ঠেলে দেয়, স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে। তন্ময় তো এরপর বেশ সাহস দেখায়, চিৎকার করে ওঠে। হ্যাঁ, সে ভয় পেলেও বলে ওঠে, কে আছিস, সামনে আয়। এটা কি ভয় কাটানোর চেষ্টা, নাকি সত্যি জানতে চাওয়া যে কে ওখানে? দুটোই হতে পারে। নিজের ভয় কমানো, আবার ওই অজানা শক্তিটাকে চেনার একটা চেষ্টা। যদি সামনে আসে, বোঝা যাবে কিসের মুখোমুখি ওরা। কিন্তু তাতে কি কোনো লাভ হয়? না, উল্টোটাই হয়। ওর চ্যালেঞ্জের পর কোনো উত্তর আসে না, বরং চারদিক একদম চুপচাপ হয়ে যায়। একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা। এই নীরবতাটা আগের হাসির চেয়েও বেশি ভয়ের মনে হয়, তাই না? একদম, কারণ তখন তো মন আরো খারাপ কিছু ভাববে। আর ঠিক সেই সময়েই ওই অলৌকিক জিনিসটা দেখা দেয়। সাদা ছায়াটা? হ্যাঁ, গাছের ডাল থেকে ধীরে ধীরে নেমে আসে একটা সাদা ছায়া। বর্ণনাটা বেশ গায়ে কাটা দেওয়ার মতো। এলোমেলো চুল, মুখ ঢাকা, আর চোখ দুটো লাল হয়ে জ্বলছে। ও বাবা, সাদা রং তো সাধারণত ভালো কিছুর প্রতীক, কিন্তু এখানে সাদা রংটা হয়তো ব্যবহার করা হয়েছে রাতের অন্ধকারে আরো বেশি করে চোখে পড়ার জন্য, আরো অস্বাভাবিক দেখানোর জন্য। এটা ভূতের একটা চেনা ছবি। আর ওই লাল চোখ, সেটা তো সরাসরি বিপদের বা অশুভ কিছুর ইঙ্গিত। আর ছায়াটা যখন ওদের দিকে এগোতে থাকে, রিফাত তো পিছিয়ে আসতে গিয়েও পারে না। হ্যাঁ, ওর মনে হয় মাটি ওকে টেনে ধরেছে, নড়তে পারছে না। এটা কি ভয় থেকে, মানুষ যেমন ভয়ে জমে যায়, নাকি সত্যি কোনো শক্তি ওকে আটকে দিয়েছে? গল্পটা এখানেও স্পষ্ট করে না, দুটোই হতে পারে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও চলে, আবার অতি প্রাকৃত ব্যাখ্যাও। এই দুটানাই ভয়টাকে আরো বাড়িয়ে তোলে, একটা অসহায় অবস্থা। আর তখনই ছায়াটা কথা বলে ওঠে। হ্যাঁ,
তার কথাটা কিন্তু বেশ অন্যরকম। কি বলে ছায়াটা? বলে, আমার জায়গায় কেন এলে, আমি একা থাকতে চাই। হ্যাঁ, এটা তো ঠিক ভূতের মতো হুমকি শোনালো না, কেমন যেন দুঃখী বা বিরক্ত মনে হচ্ছে। ঠিক, এটাই ইন্টারেস্টিং। সে যেন নিজের জায়গাটা নিয়ে খুব স্পর্শকাতর। তার একাকিত্বে কেউ বাধা দিক, এটা সে চায় না। এই কথাটা চরিত্রটাকে একটা অন্য মাত্রা দেয়। সে কি শুধুই খারাপ, নাকি তারও কোনো গল্প আছে? আমি একা থাকতে চাই কথাটা শুনলে কেমন যেন মায়া লাগে, তাই না? সত্যিই তো ভাবনার বিষয়। তাহলে কি সে বিপজ্জনক নয়, শুধু একা থাকতে চায়? এই যখন ওরা ভাবছে, তখনই ওই লাল কাপড়ের ব্যাপারটা ঘটে। একদম। হঠাৎ করে কোত্থেকে একটা লাল কাপড় উড়ে এসে পড়ে গাছের গুঁড়িতে। হুম, লাল কাপড়, এটা কোথা থেকে এলো? এর মানে কি হতে পারে? বলা মুশকিল। লাল রঙের তো অনেক মানে হয়, বিপদ, শক্তি। আবার ধরুন তন্ত্রমন্ত্র বা লোকবিশ্বাসেও লাল কাপড়ের ব্যবহার আছে, বলি বা উৎসর্গ বা অশুভ শক্তিকে তাড়ানোর জন্য। এখানে ঠিক কী কারণে এলো সেটা রহস্য। কিন্তু এর একটা প্রভাব তো পড়ল। হ্যাঁ, কারণ লাল কাপড়টা পরার সঙ্গে সঙ্গে ওই সাদা ছায়াটা একটা বিকট চিৎকার করে মিলিয়ে যায়। তাই নাকি? তার মানে কাপড়টার সাথে ওর কোনো সম্পর্ক আছে, হয়তো ওটা সহ্য করতে পারেনি। আর তারপর সব শান্ত। একদম। চারপাশ আবার নিস্তব্ধ। এই ঘটনায় তিন বন্ধুর অবস্থা কি হলো? ওরা তো সাংঘাতিক ভয় পেয়ে গেছে। আর কোনো প্রশ্ন নয়, কিচ্ছু না, শুধু দৌড়। মানে যে যেদিকে পারে বাড়ির দিকে ছোটে। যে অভিযান শুরু হয়েছিল কৌতূহল দিয়ে, সেটা শেষ হলো চরম আতঙ্কে। হ্যাঁ, কিন্তু গল্পটা এখানে থামে না। ওহ, আরও আছে। পরের দিন সকালের ঘটনা। ওরা বোধহয় নিজেদের ভয়টা কাটাতেই হোক বা কৌতূহলেই হোক আমার যায় ওই বটগাছের নিচে। সকালে, দিনের আলোয়। হ্যাঁ, আর সেখানে গিয়ে যা দেখে তাতে রাতের রহস্যটা আরও মানে ঘনীভূত হয়। কি দেখে ওরা? দেখে যে গাছের নিচের মাটিতে বেশ কিছু নখের আঁচড়ের দাগ। মনে হচ্ছে রাতে কেউ যেন মাটি আঁচড়েছে বা খুঁড়েছে। নখের আচরণ মাটির ওপর, এটা আবার কিসের সাথে যুক্ত? ওই সাদা ছায়াটার? সেটাই তো প্রশ্ন। দাগগুলো কি ওই ছায়ামূর্তির? সে কি কিছু খুঁজছিল, নাকি কিছু লুকোতে চাইছিল, অথবা এটা কি সম্পূর্ণ আলাদা কোনো ঘটনা? হয়তো অন্য কেউ মানুষ রাতের অন্ধকারে ওখানে মাটি খুঁড়ছিল। দারুণ পয়েন্ট। তাহলে তো রাতের ঘটনাটা আরও জটিল হয়ে গেল। ঠিক, গল্পটা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেয় না, শুধু এটুকুই বলে যে ওই ঘটনার পর গ্রামের লোকজনের ভয়টা আরও বেড়ে যায়, আর কেউ রাতের বেলা ওদিকে যাওয়ার সাহস পায় না। তিন বন্ধুর অভিযান রহস্যের সমাধান তো করলই না, উল্টে আরও নতুন প্রশ্ন তৈরি করে দিল। তাহলে যদি পুরো ব্যাপারটা দেখি, কয়েকটা মূল রহস্য কিন্তু অমীমাংসিতই থেকে গেল। প্রথমত, ওই সাদা ছায়াটা আসলে কে বা কি? কোনো আত্মা নাকি অন্য কিছু? আর তার ওই কথাটা, আমি একা থাকতে চাই, এর মানে কি? দ্বিতীয় রহস্য হলো ওই লাল কাপড়টা কোত্থেকে এলো, কেন এলো, ওর তাৎপর্য কি? ওটা কি কোনো ধর্মীয় জিনিস, কোনো বলি, নাকি ছায়াটাকে তাড়ানোর উপায়? আর তৃতীয়টা হলো ওই মাটিতে পাওয়া নখের দাগ। বাস্তব প্রমাণ বলতে ওটাই। কারা খুঁড়ছিল মাটি, কেন খুঁড়ছিল? ছায়াটার সাথে কি এর কোনো যোগ আছে, নাকি গ্রামের অন্য কোনো গোপন ব্যাপার? এ ধরনের গল্পগুলো মানুষকে টানে, কারণ এগুলো আমাদের মনের গভীরে থাকা কিছু অনুভূতিকে ছুঁয়ে যায়, যেমন কৌতূহল, অজানার ভয়। ঠিক, আর ব্যাখ্যার অতীত ঘটনাকে বোঝার চেষ্টা। বটগাছ, অমাবস্যার রাত, ওই হাসি, সাদা ছায়া, লাল কাপড়, এগুলো লোককথার খুব চেনা উপাদান, তাই না? একদম, এগুলো আমাদের মনে গেঁথে আছে। মানুষ একদিকে যুক্তি দিয়ে সব বুঝতে চায়, যেমন সজল বলেছিল টর্চ লাইটের কথা। হ্যাঁ, কিন্তু যখন এমন কিছু ঘটে যা যুক্তি দিয়ে মেলানো যায় না, তখন ভয় পায়, তখন অজানাকে মেনে নিতে হয়। এই গল্পে এই ব্যাপারটা খুব পরিষ্কার। আচ্ছা, ওই লাল কাপড়টা নিয়ে যদি আরেকটু ভাবি, ওটা কি অন্য কিছুর প্রতীক হতে পারে? ধরুন কোনো পুরনো অপরাধ ঢাকার চেষ্টা, বা হারানো কিছু? হতে পারে। আবার ওই মাটি খোঁড়া গাছের নিচে কি কোনো গুপ্তধন আছে, নাকি কোনো পুরনো কবর, বা অন্য কোনো রহস্য? সম্ভাবনাগুলো ভাবলে গল্পটা শুধু ভূতের গল্প থাকে না, কেমন যেন একটা ক্রাইম থ্রিলার বা হিস্টোরিক্যাল মিস্ট্রির মতো হয়ে যায়। কারা খুঁড়ছিল, তাদের সাথে ছায়াটার কি শত্রুতা ছিল, নাকি একজোট ছিল ওরা? গল্প তো উত্তর দেয় না, এখানেই এর মজাটা। এটা আমাদের কল্পনাকে উস্কে দেয়, যে যার মতো করে ভাবতে পারে।
বটগাছের ছায়াটা আসলে শুধু গাছের ছায়া নয়, ওটা আমাদের মনের ভেতরের ভয়, কৌতূহল, না মেলা রহস্যগুলোরও ছায়া। ঠিক। গল্পটা শোনার পরেও রেশ থেকে যায়। ওই বটগাছ, সাদা ছায়া, লাল কাপড়, মাটির দাগ, ছবিগুলো ঘুরপাক খেতে থাকে মনে। পরিশেষে গল্পটা হয়তো এটাই মনে করায় যে পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা সাধারণ যুক্তি দিয়ে বুঝতে পারি না, আর সেই অজানা জগৎকে ঘিরে তৈরি হওয়া কাহিনীগুলোই আমাদের সংস্কৃতিকে, আমাদের কল্পনাকে বাঁচিয়ে রাখে। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক। বটগাছের ছায়া গল্পটা আমাদের একটা দারুণ রহস্যময় রাতের মধ্যে দিয়ে নিয়ে গেল। ভয়, কৌতূহল, সাহস আর অনেক অমীমাংসিত প্রশ্ন, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। শ্রোতাদের জন্য হয়তো শেষ প্রশ্ন এটাই থাকতে পারে, ওই লাল কাপড়টা ঠিক কিসের প্রতীক হতে পারে বলে তাদের মনে হয়, বা কারা খুঁড়ছিল মাটি? যদি তারা নিজেরা ওই 3 বন্ধুর জায়গায় থাকতো, কোন ব্যাখ্যাটা তাদের সবচেয়ে যুক্তিযুক্ত মনে হতো? এই ভাবনাগুলোই হয়তো এই গল্পের আসল প্রাপ্তি।